ওগো নদী আপন বেগে পাগল পাড়া, আমি স্তব্ধ চাপা তরু গন্ধ ভরে তন্দ্রাহারা। নদী কথা বললেই যেন রবি ঠাকুরের এই গানের কথা মনে পড়ে। অনেক গানের মধ্যে এই গানও যে তারই লেখা। নদী নদী হলো একটি স্বাভাবিক জলধারা, যেটা একটা নির্দিষ্ট স্থান থেকে সৃষ্টি হয়ে পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি বহু পথ অতিক্রম করে। এই চলার পথে একাধিক শাখা নদী, উপনদী সৃষ্টি করে, যা অবশেষে কোনো সাগরে গিয়ে মিলিত হয়। এরকম গতিশীল জলধারাকেই বলা হয় নদী। ভারতে বিভিন্ন নদী আছে। তার মধ্যে যে নদী সিটি অফ জয় এর পাশ দিয়ে বয়ে যায়, সেই নদীটি হলো হুগলি নদী, যেটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে অবস্থিত। এরকম একাধিক নদী ভারতে রয়েছে, তাই ভারতকে বলা হয় নদীমাতৃক দেশ। ভারতের একটি প্রধান নদী গঙ্গার উৎস হল গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, অর্থাৎ হিমবাহের বরফ গলা জল থেকে হিমবাহের সৃষ্টি হয়েছে। এছাড়াও কোনো উচ্চভূমি থেকে নদীর সৃষ্টি হতে পারে, যেমন ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর, অজয় প্রভৃতির সৃষ্টি হয়েছে। কিন্তু এই নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট। এই কারণে নদীগুলিতে সারা বছর জল থাকে না। এছাড়াও কোনো নদী, হিমবাহ, উচ্চভূমি, হ্রদ এমনকি প্রস্রবণের মাধ্যমেও সৃষ্টি হতে পারে। যে সমস্ত নদী উৎস থেকে মোহনা পর্যন্ত জল বয়ে নিয়ে আসে, সেই সব নদীকে মূল নদী বা প্রধান নদী বলে। যেমন গঙ্গা নদীকে মূল নদী বা প্রধান নদী বলে। এবার এই মূল নদী তার চলার পথে দেখা যায় অনেক ছোট বড় নদী এসে যখন মূল নদীতে মেশে, সেই নদীগুলিকে বলা হয় উপনদী। যেমন গঙ্গা নদীর উপনদী যমুনা, ঘরঘরা, গণ্ডক প্রভৃতি। গঙ্গা নদী প্রবাহিত হয়েছে এবং যমুনাত্রী হিমবাহ থেকে যমুনা নদী সৃষ্টি হয়ে গঙ্গা নদীতে এসে মিশেছে। যমুনা হল গঙ্গা নদীর উপনদী। ঠিক যে জায়গাটায় গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদী এসে মেশে, সেই জায়গাটাকে বলা হচ্ছে নদী সঙ্গম, অর্থাৎ দুটো নদীর মিলনস্থলকে নদী সঙ্গম বা রিভার কনফ্লুয়েন্স বলে। এছাড়া নদী তার প্রবাহ পথে প্রধানত উচ্চভূমিতে ক্ষয় প্রক্রিয়া বেশ কার্যকর। খরস্রোতের ফলে গিরিখাতগুলির তলদেশ সংকীর্ণ আকার ধারণ করে। পার্শ্বক্ষয় খুব অল্প পরিমাণে হয়। ভারতের প্রতিবেশী দেশ নেপাল এর কালীগণ্ডকী নদীর আন্ধাগলচি পৃথিবীর গভীরতম গিরিখাত। পশ্চিম বাহিনী নদী বলতে নর্মদা ও তাপ্তির কথা উঠে আসে। এই দুই নদী টারশিয়ারি যুগে চ্যুতি বরাবর ভাগ হয়ে পশ্চিমে বেঁকে যায়, কিন্তু এই নদী দুটি খাড়া ঢালযুক্ত। এর ফলে নর্মদা নদীর তীরবর্তী স্থানে ধোঁয়াধার জলপ্রপাত দেখা যায়। তাছাড়া মালভূমিতে নদী তার বহন কাজ সম্পন্ন করে। বহন করে নদীবাঁক, অশ্বক্ষুরাকৃতির হ্রদ প্রভৃতির সৃষ্টি করে। এরপর নদী তার দিক পরিবর্তন করে, সমভূমিতে প্রবেশ করে তখন তার গতি খুব ধীর হয়ে যায়, ফলে অনেক শাখায় পরিণত হয়। তাকে শাখা নদীও বলে। গঙ্গা নদীর শাখা নদী ভাগীরথী ও পদ্মা নামে পরিচিত। উপনদী ও শাখা নদী মেশে মোহনায়। গঙ্গা নদীর মোহনস্থল বঙ্গোপসাগর। নদী তার বহন করে আনা পলি, বালি, কাকর প্রভৃতি বহন করে এনে মোহনায় সঞ্চিত করে। সেখানে এগুলি সঞ্চিত হতে হতে এক নতুন ভূভাগের সৃষ্টি করে, যেটি দেখতে অনেকটা
মাত্রাহীন বা গ্রীগক্ষর ডেল্টার মতো দেখায়। উল্লেখযোগ্য বদ্বীপ বলতে গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপকেই বোঝায়। বদ্বীপ সব নদীতে গড়ে ওঠে না, কারণ সমস্ত নদী একই রকম হয় না। স্বল্প দৈর্ঘ্যের নদীতে বা মোহনায় অতিরিক্ত বায়ু প্রবাহ হলে বদ্বীপ গড়ে ওঠে না, তৈরি হয় খাঁড়ি। যেমন সুন্দরবনে অসংখ্য খাঁড়ি দেখা যায়। এরপর আসছি, নদী মোহনায় মিশে যায় সাগরের জলে, আঁকাবাঁকা পথে ভেসে সে চলে। নীল সাগর যেথা পায় স্থান, সেখানেই হয় নদীর শেষ। সাগর যদিও বড়, তবুও সে যে নদীর ছদ্মবেশ। নমস্কার।